ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে শাহবাগ থানা পুলিশ। দুপুরে তাদের নেওয়া হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৬ শিক্ষার্থী হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, গ্রেফতারকৃত ৬ শিক্ষার্থীর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে পুরো দেশবাসী জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু ৬ জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে আজকে আদালতে ঠিক সকাল ১১টায় আদালতে তোলার জন্য নিয়ে আসা হয় এবং তাদেরকে এখনও আদালতে তোলা হয়নি, কারণ বিচারক এখনও এসে পৌঁছেনি। তবে যে ৬ জন মামলার আসামি রয়েছেন, সেই সব মামলার আসামিদেরকে আদালতে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন শাহবাগ থানার, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রিমান্ডও চাইতে পারেন, এমনকি যদি আসামিরা যদি জবানবন্দি বা 164-এর জন্য কোনো স্বীকারোক্তি দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জেল হাজতে পাঠিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করার ক্ষেত্রেও কিন্তু তারা আবদার জানাতে পারেন বলে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে বরাবরই কিন্তু এসব ঘটনা, হত্যাকাণ্ডের কারণে কিন্তু রিমান্ডে যাওয়ার যে পরিস্থিতি, সেটা কিন্তু তৈরি হয়। কিন্তু এবার এই তোফাজ্জল হত্যাকাণ্ডের ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত নেবেন বা পুলিশ কী চাবেন, তবে 164-এর যে বিষয়টি, সেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সেটি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলায় আটককৃত যে একজন চিকিৎসক রয়েছেন ডক্টর হাসানুল হক নিপুণ, তাকেও কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তার যে নিউ মার্কেট থানায় যে একটি হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তার রিমান্ডে চাওয়া হবে এবং সেই রিমান্ডে চাওয়ার পরে আসলে আদালত কয়দিনের রিমান্ডে মঞ্জুর করবে, সেটি আসলে আইনজীবী যখন এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, তখন আসলে আমরা বিষয়টি আরও নিশ্চিত হতে পারবো। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই নিউ মার্কেট থানার আরেকটি মামলা আছে, যে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে, তাকেও কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। আরেকটি বিষয় আসলে আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো যেভাবে সংঘটিত হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত রয়েছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু অনেকেই আসলে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আসলে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছেন। তবে আদালত সর্বাত্মক চেষ্টা করছেন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছেন এবং যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা উস্কানিদাতা ছিলেন এবং সেই সময় যারা ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্ট হয়ে কাজ করেছেন, তাদেরকে আসলে আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচার যে শাস্তি নিশ্চিত করার সেই বিষয়টির জন্য ওঠে। সেজন্য কিন্তু এখানে কিছুক্ষণ আগে ছাত্র জনতার একটি মিছিলও কিন্তু এখানে হয়েছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে এবং তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়, যাতে করে বিচার কার্যটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আরেকটি হচ্ছে যে এখনও যেহেতু আদালতে চলমান রয়েছে, যেহেতু বিচারক এখন আসেনি, বিচারক আসার পরে যে আদালত আসলে কী ধরনের সিদ্ধান্ত নেবে, তোফাজ্জল হত্যাকাণ্ড সহ যে চিকিৎসক নিপুণ রয়েছে এবং পুলিশের অতিরিক্ত আইজি রয়েছেন যে মশিউর, তার বিষয়ে কী ধরনের আসলে পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি আসলে আমরা পরে যখন গণমাধ্যম কর্মী আমাদের সাথে কথা বলবে আইনজীবীরা, তখন হয়তো আমরা নিশ্চিত করে জানাতে পারবো যে আসলে কী ধরনের আদালত সিদ্ধান্ত দিয়েছেন। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।
মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলা কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এছাড়া কোনো অপরাধের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করজ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে 8টি হত্যা মামলা থাকলেও তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানা যায়নি। গ্রেপ্তারকৃত মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর 2013 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক, 2015 সালে বাংলাদেশ পুলিশ পদক ও 2019 সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে 4 বার আইজিপি এক্সপ্লেনারি গুড সার্ভিসেস ব্যাচ দেয়া হয়েছে। গত 29 জুন 2022 থেকে 23 সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। গত 2 দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 8টি মামলা হয়েছে। এর মধ্যে 7টি হত্যা এবং 1টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বগুড়া আদালতে এসব মামলা হয়েছে। এই মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 191টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 170টি হত্যা মামলা। একই সময় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল থেকে শুরু হচ্ছে মেট্রো রেলের সপ্তাহে 7 দিন চলাচল। একই দিনে চালু হচ্ছে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কোম্পানি সেক্রেটারি খন্দকার এহতেশামুল কবির জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে মেট্রো রেল। এর মাধ্যমে আজ বিকেল থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে প্রতি শুক্রবার বিকেল 3:30টায় মেট্রো রেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত 9টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া শুক্রবার বিকেল 3:50 থেকে রাত 8:40 পর্যন্ত মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে। এদিকে এক ব্রিফিংয়ে কাজীপাড়া স্টেশন মেরামতে 20,50,000 টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ডিম মুরগির দাম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের। সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে মিলছে না ডিম, মুরগিও। এমনকি সুফল নেই আলু পেঁয়াজের শুল্ক কমানোরও। এমনিতে দীর্ঘদিন ধরেই চড়া সবজির বাজার। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। তাই সপ্তাহ জুড়ে দামের প্রভাবে সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে দেশবাসীর চোখে পড়ছে নিত্যপণ্যের দাম কমাতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ, কিন্তু এখনও স্বস্তি ফেরেনি বাজারে। তেল, মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। আগে যেভাবে বাড়ছে এখন এই অবস্থায় আছে, আর কমাও নাই বাড়াও নাই।
আলু পেঁয়াজের নিয়ন্ত্রণহীন দাম কমাতে বিদেশ থেকে রপ্তানি সহ শুল্ক কমালেও সুফল নেই বাজারে। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। পেঁয়াজটা এখন মনে করেন 115 টাকা চলে দেশি পেঁয়াজ, আদা 260, রসুন 220। গেল 15 সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তর খুচরা পর্যায়ে 1 ডজন ডিমের দাম 143 টাকা নির্ধারণ করলেও মানছে না কেউ। একই অবস্থা ব্রয়লার ও সোনালী জাতের মুরগির ক্ষেত্রেও। সরকারের নির্ধারিত দামের পরও কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। এই যে সরকার একটা রেট দিয়েছিল, ওই রেটে তো কেউ মাল বিক্রি করে না ফার্মে। যদি দাম কম থাকতো তাহলে আমরা কম বিক্রি করতাম, কাস্টমারও বেশি কিনতো। এখন কাস্টমার একেবারেই কম। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রপ্তানি বন্ধ ইলিশের, কিন্তু তাও সম্ভব হচ্ছে না ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। ইলিশের দাম আগে গত সপ্তাহে সপ্তাহে কেজিতে 200 টাকা বাড়ছে। দাম তো কমার কোনো লক্ষণই নাই, মানে তারা আগের মতোই দাম চাচ্ছে, কমার কোনো আসলে সম্ভাবনা দেখতেছি না। এদিকে সবজির বাজারের আগুন দাম। এখনও কাঁচামরিচ 160 থেকে 200 টাকা। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। কাঁচা বাজার বলেন বা আমিষের কথা বলেন, মাছ মাংস ডিম এগুলোর কথা বলেন, দাম কিন্তু অপরিবর্তিত আছে। ফেসবুক কিংবা অন্য জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে বাজার একটা সহনশীল জায়গা আছে, আসলে নাই। রিয়েলিটি আসলে আলাদা দেখতেছে অনেক কিছুই। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান ভোক্তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের কয়েক দফা হামলা ও 17 জুলাই পুলিশি হামলার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ কাহালিকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাবুজ জাহিদকে সদস্য সচিব করে এ কমিটি গঠিত হয়। কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা সহ দেশের 7 বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী সপ্তাহে কিছুটা প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়াবিদ বলেছেন, বৃষ্টি কমলেই তাপমাত্রাও কমতে শুরু করবে। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। প্রখর তাপে হাঁসফাঁস জনজীবন। দেশের 7 বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সূর্যের রুদ্ররূপে অস্বস্তিতে মানুষ, কোথাও মিলছে না স্বস্তি। তীব্র গরম আর জলীয় বাষ্পের আধিক্যে তাপ অনুভূত হচ্ছে বহুগুণ। চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনের স্বস্তি মিলবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহেই ফের বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই যেটা তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহটা আরও 2 দিন থাকবে। অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। রবিবারের পর থেকে এই তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে। বৃষ্টি বাড়লে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে এমনটা জানান আবহাওয়াবিদ। বৃষ্টিপাতের এই সময়টা কমে যায়, তখন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কিছু মানুষের শরীরের ঘামটা শুকাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, বৃষ্টিপাত যখন বাড়বে তাপমাত্রাটা কমে আসবে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টির অনুপাতে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। জীবন নিয়ে যাদের শত অভিযোগ, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে পারেন না, তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারেন সাহস ও অনুপ্রেরণার গল্প। অদম্য ইচ্ছাশক্তির জোরে দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের প্রায় ৭৮ বছরের আব্দুল গফুর মল্লিক। জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নাড়ু, বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালান তিনি।
প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। বইয়ের পাতায় লেখা এই বাক্যের মূল্যায়ন যারা করেন তাদের একজন গফুর মল্লিক, যিনি জন্ম থেকেই অন্ধ। অভাবের সংসার হওয়ায় সবাই হয়তো ভাবত গফুরকে ভিক্ষা করেই জীবন চালাতে হবে, কিন্তু আদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসী জন্মান্ধ গফুর মল্লিক জীবন চালাচ্ছেন ব্যবসা করে। বয়স ৭৮, কুঁজো হয়ে যাওয়া শরীরে নেই তেমন শক্তি, পায়ের জোরও কমেছে অনেক আগেই। তবুও এভাবে হেঁটে হেঁটে ফেরি করে নারকেলের নাড়ু, বাদাম আর হজমি বিক্রি করেই চলছে তার জীবন। কেউ কিছু সেজে দিলেও নিতে চান না রাজবাড়ির খোলাবাড়িয়ার আব্দুল গফুর। আবার বাদাম আমি আনিয়ে দেয়, আমার স্ত্রী বাদাম ভাজিয়ে দেয়, আমি প্যাকেট করি, সে প্যাকেট করে দেয়, তারপরে আমি নিয়ে দিচ্ছি। নবীদের শিক্ষা করি না, ভিক্ষা মেহনত করিয়ে খাও। আমি ওই নবীর আইন পালন করে চলি। নাড়ু তৈরি ও বাদাম ভাজা সহ তার সকল কাজে সহযোগিতা করেন স্ত্রী নূরজাহান বেগম। কোনো সন্তান নেই এই দম্পতির। শেষ জীবনে সরকারের কাছে একটি স্থায়ী দোকানের দাবি আব্দুল গফুর মল্লিকের। ট্রেনে বিক্রি করে কোনো ফলে কষ্টের দিন যেতেছি, কিন্তু আমাদের এখন যদি কেউ সাহায্য করে, আমার একটু দোকান দিয়ে দিলি আমার একটু ভালো হয়, ওনা নিয়ে যাতে আমি চিরদিন সংসার করে খাওয়ার পারি। এলাকার মানুষের কাছে গফুর মল্লিক একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত। সমাজ ও দেশের জন্য অভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন গফুর মল্লিক, বলছেন এলাকাবাসী। তার একটা শিক্ষা আছে, সে কখনো হাত পেতে, মানুষের কাছে হাত পেতে বা কারো সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায় না। এত বয়স হয়েছে, হেও কোনোদিন কারো কাছে হাত পাতে না, কর্ম করে নিজে খায়। আমাদের একটা গর্ব যে আমার মামা অন্ধ হয়েও সে হাত পাইতে খায় না। শেষ বয়সে নিজের পায়ে দাঁড়াতে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি আর্থিক কোনো সাহায্য নিতে চাননি। এখন আমরা মাত্র আবার খবর পেলাম, কথা বলেছি, উনি বললো যে উনি একটা দোকান খুলে উনি ভালো হয় আর কি। তো আমরা সেই ব্যবস্থাটাও করছি। জীবনের শেষ পর্যন্ত কারো কাছে হাত পেতে নয়, জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করেই খেতে চান আব্দুল গফুর মল্লিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদ শেষ করব শরৎকালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খবর জানিয়ে। কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি। সিরাজগঞ্জের উল্লাপাড়া চরসাদবাড়িয়া 0 পয়েন্টে এখন খেলা করছে কাশবনের ঢেউয়ের খেলা। ইট পাথর থেকে পালাতে কাশবনে ছুটছেন সৌন্দর্য পিপাসুরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। তেমনি মন ভোলানো সৌন্দর্যের জুড়ি বসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পাশে চরসাদবাড়িয়া 0 পয়েন্টে। কাশফুলের সৌন্দর্যে পর্যটন কেন্দ্র না হলেও ভ্রমণ প্রেমীদের আগমনে মুখর হয়ে উঠেছে প্রতিটি বিকেল। এই সৌন্দর্যের সাথে ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতির এই রূপ দেখতে তাই প্রকৃতি প্রেমীদের ঢল এই কাশবনে। শরৎকালের কাশফুল অবশ্যই সুন্দর লাগবে, শরৎচন্দ্রের মতোই সুন্দর। বিভিন্ন পর্যটকরা এরা আসে, টিভিতে ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়, এটা দেখতেও ভালো লাগে। নদীর পাড়ে অনেক সুন্দর একটি কাশবন, এখানে আমি আসছি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে, আমি অনেক ছবি তুলছি। বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে ঘুরতে আসতেছে, সেই উদ্যোগে আমাদের এখানে আসা। বেড়াতে আসছে নদীর পাড়ে কাশবন, সবাইকে দেখতে সুন্দর লাগে, দৃশ্যটা অনেক সুন্দর। বিকেল হলেই কাশফুলের এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এই মৌসুমে তেমন কাজ না থাকলেও প্রকৃতি প্রেমীদের নদী পারাপারে ব্যস্ততা বেড়েছে মাঝি মাল্লাদের। কেশাখাতে এই নৌকা চলাচলে সবারই উপার্জন, 51 নৌকায় 1800-900 কামাই হয়। অনেক লোকজন যাতায়াত করে, এই জন্য সবাই দেখতে আসে এবং সবার হাতে দেখা যায় কাশফুল। এই জায়গায় কাশফুল আছে, হয়েছে দেই ব্যবসা ভালো হইতেছে এবং লোকজন দিন ভরাই আছে। শরতের মন কাড়া সৌন্দর্য বাংলার মানুষকে মোহিত করে বলেই শরৎ বাংলার ঋতুরূপের রাজকুমারী। এমন সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে বলে দাবি করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন পানি নেমে যায় বা পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে, যাবার প্রাককালে এই সৌন্দর্যটা আমরা লক্ষ্য করি। সেখানে আমরা দেখতে পাই এই নীল আকাশের ভেলার সঙ্গে এই কাশফুলের যে সৌন্দর্য রয়েছে মানুষকে চরম আকর্ষণ করে। সারাদিনের ক্লান্তি শেষে একটু সুখের পরশ পেতে বন্ধু পরিজন নিয়ে কাশবনে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। ইলিয়াস কমল, মাই টিভি।